সবুজ গাছপালা শোভিত যে বাড়িটি দেখা যাচ্ছে সেই বাড়ির একজন সুযোগ্য সন্তান তথ্য উপাত্ত দিয়ে ১৯০১ সালে বিশ্ববাসীকে জানিয়েছিলেন উদ্ভিদেরও প্রাণ আছে। জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। তাঁর এই অবদান বিশ্ব দরবারে সেই সময় ঝড় তুলেছিল। সেদিন তাঁরই আবিষ্কৃত এসকোনোগ্রাফ যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের যে জীবন আছে তা তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন। আজ থেকে ১৬৭ বছর আগে ৩০ নভেম্বর তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পৈতৃক বাড়ি তৎকালীন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়িখাল গ্রামে। ডেপুটি ম্যাজিস্ট্রেট ভগবান চন্দ্র বসু ছিলেন তাঁর পিতা। মায়ের নাম বামা সুন্দরী দেবী। সচ্ছল পিতা চাইলেই ছেলেকে ইংরেজি মাধ্যমে পড়াতে পারতেন, কিন্তু বাংলা মাধ্যমে ভর্তি করালেন তিনি, তাও ফরিদপুরের একটি স্কুলে। বাবা চাইলেন সবার আগে নিজের ভাষার জ্ঞান লাভ করুক তার ছেলে। জগদীশচন্দ্র বসুর শিক্ষাজীবন শুরু ফরিদপুর জেলা স্কুল থেকে। এরপর ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। ১৮৬৯ সালে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন এবং এরপর ভর্তি হন সেন্ট জেভিয়ার্স স্কুলে। ১৮৭৫ সালে তৎকালীন প্রবেশিকা বর্তমানের মাধ্যমিক পাশ করে ভর্তি হন সেই সেন্ট জেভিয়ার্স কলেজেই এবং তারপর সুযোগ পান কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেন্ট জেভিয়ার্স কলেজের খ্রিস্টান যাজক ফাদার ইউজিন ল্যাফন্টের নিবিড় সান্নিধ্য লাভ করেন তিনি এবং তাঁর প্রকৃতি বিষয়ক অনুসন্ধান করার আগ্রহ তৈরি হয় ওই ফাদারের প্রভাবেই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তিনি চেয়েছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দিতে, কিন্তু বাধা দিলেন তাঁর বাবা। তাঁর বাবা নিজে একজন সরকারি কর্মচারী হয়েও চেয়েছিলেন তাঁর ছেলে যেন কারো অধীনে না থেকে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে। তাই জগদীশচন্দ্র বসু চলে গেলেন ইংল্যান্ডে। লন্ডন বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগে ভর্তি হন, কিন্তু বেশি দিন পড়তে পারলেন না। সে সময় প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন তিনি। লাশ ঘরের লাশ ও ওষুধের তীব্র দুর্গন্ধ তাঁর এই অসুখকে আরও বাড়িয়েছিল। তাই মেডিসিন বিষয়ে পড়া ছেড়ে দেন তিনি। এরপর তৎকালীন ভারতের বিশিষ্ট বিতার্কিক তাঁর বোনের স্বামী আনন্দমোহন বসুর পরামর্শে তিনি ক্যামব্রিজের ক্রাইস্টস কলেজে ভর্তি হন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সায়েন্সে বিএ ডিগ্রি, ১৮৮৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি এবং তারপর ১৮৯৬ সালে ডিএসসি ডিগ্রি লাভ করেন। ১৮৮৫ সালে তিনি লেখাপড়া শেষে ভারতে ফিরে আসেন। সেই সময়ে লর্ড রিপনের অনুরোধে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে যোগ দেন। চাকরিতে ঢুকেই তিনি কর্তৃপক্ষ কর্তৃক কলেজের অন্যান্য শিক্ষকদের মতো তীব্র বৈষম্য দেখতে পান। ব্রিটিশ অধ্যাপকগণ যে বেতন পেতেন সেই তুলনায় তাঁর বেতন ছিল বেশ কম, যা তিনি মেনে নিতে পারেননি। এর প্রতিবাদ স্বরূপ তিনি প্রায় ৩ বছর বেতন গ্রহণ করেননি, কিন্তু অধ্যাপনার কাজ থেকেও সরে দাঁড়াননি। ৩ বছর তিনি শিক্ষার্থীদের পড়িয়েছেন বেতন ছাড়াই। পরে পাবলিক ইনস্ট্রাকশন ও প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষের চেষ্টায় তাঁকে স্থায়ীভাবে অধ্যাপক হিসেবে নিয়ে নেওয়া হয় এবং তাঁর ৩ বছরের পুরো বেতন দিয়ে দেওয়া হয়। আগে থেকে পরিচয় থাকলেও জগদীশচন্দ্র বসুর সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরঙ্গতার শুরু ১৮৯৭ সাল নাগাদ, খামখেয়ালি সভার অধিবেশনগুলিতে উপস্থিতির মধ্য দিয়ে। ২.৫ বছরের বড় জগদীশচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের প্রগাঢ় বন্ধুত্ব গড়ে উঠেছিল। কবিগুরু সাহিত্য রসে সমৃদ্ধ হলেও বিজ্ঞান বিষয়ে তেমন জ্ঞাত ছিলেন না। অন্যদিকে জগদীশচন্দ্র বসু বিজ্ঞানে নিপুণ হলেও সাহিত্য জ্ঞানে ছিলেন অজ্ঞাত। সেদিক থেকে তাঁদের বন্ধুত্বের ফলে একদিকে রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রের কাছ থেকে বিজ্ঞানের ব্যাপারে জানতেন এবং জগদীশচন্দ্র রবীন্দ্রনাথের কাছ থেকে সাহিত্য সম্পর্কে জানতেন। জগদীশচন্দ্রকে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ প্রভাবিত করতে পেরেছিলেন। ১৮৯৬ সালে জগদীশচন্দ্র বসু নিরুদ্দেশের কাহিনী নামে একটি গল্প লিখেন। পরে একে আরও বিস্তৃত করে অব্যক্ত নামক রচনা সমগ্রে পলাতক তুফান নামে সংকলিত করেন। বাংলা ভাষায় রচিত ওটি ছিল প্রথম সায়েন্স ফিকশন, অর্থাৎ বাংলা সায়েন্স ফিকশন তাঁর হাত ধরেই এসেছে। তাঁকে বাংলা ভাষার প্রথম বিজ্ঞান বিষয়ক লেখকও বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা ইংরেজিতে অনুবাদ করেছিলেন জগদীশচন্দ্র বসু। পিতৃ স্মৃতিতে রথীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, একজন বিজ্ঞানী, অন্যজন কবি, এদের মধ্যে যে আকর্ষণ ছিল
সে কেবল বন্ধুত্ব বললে সম্পূর্ণ বলা হয় না, পরস্পরের মধ্যে একটি গভীর অন্তরঙ্গ সম্বন্ধ ছিল। গল্প, কথাবার্তা, গল্প করার মধ্যে ভাব বিনিময়ের চেষ্টা যেন সর্বদাই চলত। নতুন গল্পের প্লট বা যে প্রবন্ধ লিখছেন তার বিষয়বস্তু নিয়ে বাবা আলোচনা করতেন। জগদীশচন্দ্র তাঁর উদ্ভাবিত নতুন যন্ত্রের কথা বলতেন, নতুবা বলতেন জড় ও জীবের মধ্যে কিসব অদ্ভুত মিল তিনি সেই যন্ত্রের সাহায্যে আবিষ্কার করেছেন। দুজনের চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন পথে চললেও তাঁরা যেন যথেষ্ট খোরাক পেতেন পরস্পরের কথাবার্তা আলোচনা থেকে। 1899 থেকে 1928 সালের মধ্যে জগদীশচন্দ্রকে লেখা রবীন্দ্রনাথের 36টি চিঠি সংকলিত রয়েছে বিশ্বভারতীর প্রকাশিত চিঠিপত্র 6 খণ্ডে। এগুলি মূলত জগদীশচন্দ্রের লন্ডন প্রবাসকালে লেখা, যখন তিনি সেখানে নিজের গবেষণায় মগ্ন। চিঠিগুলির পরতে পরতে প্রকাশ পেয়েছে প্রিয় বন্ধুর প্রতি রবীন্দ্রনাথের গভীর ভালোবাসা, শ্রদ্ধা আর একজন বিজ্ঞান সাধকের সাফল্যের পথটিকে মসৃণ করবার যাবতীয় প্রচেষ্টা আর উৎকণ্ঠা। একই সঙ্গে রবীন্দ্রনাথ নিঃসংকোচে লিখেছেন তাঁর পারিবারিক জীবনের নানা খুঁটিনাটি ঘটনা, ব্যবসা প্রচেষ্টা, শান্তিনিকেতনের স্বপ্ন, শিলাইদহের পদ্মা, নিজের সাহিত্যকর্ম, নিকটজনের মৃত্যু, শোক, আঘাত এবং আরও কত কিছু। কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছে জগদীশচন্দ্র বসু তথা ভারতবর্ষের বিজ্ঞান সাধনার পতাকাটিকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করবার নিঃস্বার্থ আকুলতা। 1898 সালে প্রেসিডেন্সি কলেজের গবেষণাগারে কাজ করার সময়ের একটি ঘটনার মধ্য দিয়ে একটি বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠার চিন্তা জগদীশচন্দ্র বসুর মনে বাসা বাঁধে। একবার বিজ্ঞানী লর্ড র্যালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য সিংহল এসেছিলেন। সেখান থেকে ইংল্যান্ডে ফিরে যাবার পথে লর্ড রিপনের আহ্বানে কলকাতায় কয়েকদিন ছিলেন। সেই সময় একদিন আগে থেকে না জানিয়ে হঠাৎ তিনি জগদীশচন্দ্রের ল্যাবরেটরি দেখতে আসেন এবং তা দেখে খুবই মুগ্ধ হন। তবে ওই দিন বিকেলেই কলেজের অধ্যক্ষ জগদীশচন্দ্রের কাছে চার্জশিটের ভাষায় কৈফিয়ত তলব করেন, কেন কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া র্যালের মতো একজন বিখ্যাত বিজ্ঞানীকে ল্যাবরেটরিতে নিয়ে আসেন তিনি। তাতে জগদীশচন্দ্র বসু খুবই অপমানিত বোধ করেন এবং এর তীব্র প্রতিবাদ করেন। ফলে কর্তৃপক্ষ তাঁর গবেষণার কাজে বাধা সৃষ্টি করতে থাকে, যে কারণে জগদীশচন্দ্র বসু মনস্থির করেন তিনি নিজ তত্ত্বাবধানে এমন একটি গবেষণা প্রতিষ্ঠান গড়বেন যেখানে ভারতীয় বিজ্ঞানীরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। সেই গবেষণা প্রতিষ্ঠান নির্মাণের বিশাল পরিকল্পনা কার্যকরী করার জন্য প্রয়োজন ছিল অনেক অর্থের। সম্পূর্ণ সরকারি সহযোগিতা ছাড়া তিনি তা করতে সক্ষম হয়েছিলেন। 1899 সালে বোন নিবেদিতা বিশিষ্ট ইউরোপীয় মহিলা মিসেস ওলি বুলের সাথে জগদীশচন্দ্রের পরিচয় করিয়ে দেন। জগদীশচন্দ্রের গবেষণার অগ্রগতির কথা শুনে মিসেস বুল খুবই উৎফুল্ল হয়েছিলেন। তাঁদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক গড়ে উঠেছিল। 1900 সালে প্যারিস আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেসে যোগদান করতে গিয়ে জগদীশচন্দ্র বসু অসুস্থ হয়ে পড়েছিলেন। মিসেস বুল সেই সময় তাঁকে সেবা করে সুস্থ করে তুলেছিলেন, আর সেই থেকে জগদীশচন্দ্র বুলকে মায়ের মতো দেখতেন। মিসেস বুল তাঁর মৃত্যুর আগে তাঁর সম্পত্তির উইলে অনেক অর্থ জগদীশচন্দ্রের গবেষণাগার নির্মাণ ও ভারতে বিজ্ঞানের অগ্রগতির জন্য দান করেছিলেন। সেই কাজে পাশাপাশি অনন্য ভূমিকা রেখেছিলেন তাঁর স্ত্রী শ্রীমতী অবলা বসু। তিনি নিজের প্রায় 4 লক্ষ টাকা দিয়েছিলেন। জগদীশচন্দ্র বসু তাঁর মুন্সীগঞ্জের পৈতৃক সম্পত্তির অনেকটা বিক্রি করে দিতে বাধ্য হন সেই কাজের জন্য। না হলে 30 একরের জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন হতো আরও বেশি জায়গা নিয়ে আরও বিস্তৃত। কলকাতার তৎকালীন 93/1 আপার সার্কুলার রোড, বর্তমানের আচার্য প্রফুল্লচন্দ্র রোডে অবশেষে 1917 সালের 30 নভেম্বর জগদীশচন্দ্র বসুর 60তম জন্মদিনে তাঁর বহু কাঙ্ক্ষিত স্বপ্ন সার্থক হয় সেই বসু বিজ্ঞান মন্দির, বোস ইনস্টিটিউটের দ্বারোদ্ঘাটনের মধ্য দিয়ে। জগদীশচন্দ্র বসু সেই দ্বারোদ্ঘাটনকে স্মরণীয় করে রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি গান রচনা করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর দেশের বাইরে ছিলেন। সেখান থেকেই তিনি চিঠিতে লিখে পাঠিয়েছিলেন, তোমার বিজ্ঞান মন্দিরের প্রথম সভা উদ্বোধনের দিনে যদি আমি থাকতে পারতাম তাহলে আমার খুব আনন্দ হতো। বিধাতা যদি দেশে ফিরিয়ে আনেন
তোমার এই বিজ্ঞান যজ্ঞশালায় একদিন তোমার সাথে মিলনের উৎসব হবে, এই কথা মনে রইল। রবীন্দ্রনাথ ঠাকুরও জগদীশচন্দ্রের অন্যতম মিত্র হিসেবে অনেক অর্থ সংগ্রহ করে সাহায্য করেছিলেন এর নির্মাণে। ভারতীয় উপমহাদেশে কোনো বিজ্ঞানীর উদ্যোগে এমন গবেষণাগার প্রতিষ্ঠা ওটাই ছিল প্রথম। বিশ্বেও এমন উদাহরণ বিরল। অবাক করা বিষয় হলেও এটাই সত্য যে ২৪ পরগনার ফলতা থানার অদূরে রয়েছে আরেকটি বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট। সেখানে তিনি জীবনের একটি সময় কাটিয়েছেন। সেই বাড়িতে তিনি অনেক গবেষণামূলক কাজ করেছিলেন। ১৮৮৭ সালে বিজ্ঞানী হেলস প্রত্যক্ষভাবে বৈদ্যুতিক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন। এ নিয়ে আরও গবেষণা করার জন্য তিনি চেষ্টা করছিলেন, যদিও শেষ করার আগেই তিনি মারা যান। জগদীশচন্দ্র তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে সর্বপ্রথম প্রায় ৫ মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ তৈরি করেন। এ ধরনের তরঙ্গকেই বলা হয় অতি ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ। আধুনিক রেডার, টেলিভিশন এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে এই তরঙ্গের ভূমিকা অনস্বীকার্য। মূলত এর মাধ্যমেই বর্তমান বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান ঘটে থাকে। তাঁরই কল্যাণেই আজকে আমরা ওয়াইফাই, ব্লুটুথ বা স্মার্টফোন খুব সহজেই ব্যবহার করতে পারছি। যদিও আমরা আধুনিক রেডিওর জনক হিসেবে জি মার্কনিকে বিবেচনা করে থাকি ১৯০১ সালে তাঁর আবিষ্কারের জন্য, কিন্তু তার কয়েক বছর আগেই স্যার জগদীশচন্দ্র বসু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। জীবদ্দশায় তিনি তার বিক্রমপুরের সম্পত্তি দান করে যান। সেখানে ১৯২১ সালে সুরুজবালা সাহা বিদ্যালয় ও পরে ১৯৯১ সালে জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ প্রতিষ্ঠা করা হয়। ২০১১ সালে জগদীশচন্দ্র বসু কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যা চলে জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশনের উদ্যোগে। কমপ্লেক্সে নির্মিত হয়েছে জগদীশচন্দ্র বসু স্মৃতি জাদুঘর, পশু পাখির মুরাল, কৃত্রিম পাহাড় ঝর্ণা ও সিঁড়ি বাঁধানো পুকুর ঘাট। জাদুঘরে জগদীশচন্দ্র বসুর ছবি, গবেষণাপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তিতে তাঁকে লেখা চিঠি ও রবীন্দ্রনাথের বসুকে লেখা চিঠি, তেল রং দিয়ে আঁকা ১৭টি দুর্লভ ছবি, রয়্যাল সোসাইটিতে দেওয়া বক্তৃতার কপি এবং নানা দুর্লভ জিনিস রয়েছে। যে কলেজ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে বেতনসহ নানা বিষয়ে করেছে বৈষম্য ও অসহযোগিতা, সে কলেজই তাঁকে অবসরের পরও অতিরিক্ত ২ বছর জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে বেতন দিয়েছে। ১৯১৫ সালে অবসরের পর তাঁকে প্রফেসর এমেরিটাস মর্যাদা দিয়েছে। ব্রিটিশ সরকার ১৯০৩ সালে তাঁকে কমান্ডার অফ ইন্ডিয়ান এম্পায়ার উপাধি দিয়েছে। ১৯২৮ সালে তিনি রাজকীয় বিজ্ঞান সমিতির ফেলো নির্বাচিত হন। তাঁর জন্মশতবার্ষিকীতে ভারত সরকার তাঁর ছবি সম্বলিত একটি ডাকটিকিট প্রকাশ করে। বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর স্মরণে চাঁদের একটি আগ্নেয়গিরির জ্বালামুখের নামকরণ করা হয়েছে বোস ক্র্যাটার নামে। বোস ক্র্যাটার এর ব্যাস প্রায় ৯১ কিলোমিটার। তাঁর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ১৯৫৮ সালে পশ্চিমবাংলায় বৃত্তির ব্যবস্থা চালু করা হয়। একই বছর ভারত সরকার তাঁর স্মরণে তাঁর ছবি সম্বলিত ডাকটিকিট প্রচলন করে। ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর তাঁর মিলিমিটার তরঙ্গের গবেষণাকে আইইইই এর ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মাইলস্টোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনকে তাঁর স্মরণে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামকরণ করা হয়। ২০১৬ সালের ৩০ নভেম্বর তাঁর ১৫৮তম জন্মবার্ষিকীতে গুগল ডুডল করে তাঁকে স্মরণীয় করে রাখার জন্য। এছাড়াও জীবদ্দশায় তিনি ভূষিত হয়েছেন নানা উপাধিতে, যেমন ব্রিটিশ সরকারের নাইট ব্যাচেলর উপাধি, রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন, ভিয়েনা একাডেমি অব সায়েন্সের সদস্য হয়েছেন। বিবিসি বাংলা ২০০৪ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শিরোনামে জরিপ পরিচালনা করে নির্বাচিত করে ২০ জন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তখন বাংলাদেশ ও পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাভাষী জনগণ ২৫ কোটির মতো।
আর তাদের মধ্যে 1,20,00,000 মানুষ বিবিসি বাংলা রেডিওর শ্রোতা। এই বিপুল সংখ্যক শ্রোতাসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে সেই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা হয়। তাদের নির্বাচিত 20 জন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ জেলার 2 জন কৃতী সন্তান। 7 নম্বর নির্বাচিত হন আচার্য জগদীশ চন্দ্র বসু ও 18 নম্বর নির্বাচিত হন শ্রীগায়ন অতীশ দীপঙ্কর। বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার সম্পর্কে বলেছেন, জগদীশচন্দ্র যেমন অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন, তার যে কোনোটির জন্য বিজয় স্তম্ভ স্থাপন করা উচিত। স্বল্প পরিসরে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর আবিষ্কার, গবেষণা ও স্বীকৃতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা সম্ভব নয়। আমরা এখানে তাঁর একটি ছায়া তৈরির চেষ্টা করেছি মাত্র। এই মহান বিজ্ঞানী 1937 সালের 23 নভেম্বর ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে 79 বছর বয়সে মৃত্যুবরণ করেন। জগদ্বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর মতো কৃতিমুখ কালে কালে আসে না। আমরা তাঁকে নিয়েই গর্বিত। আজ 167তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি প্রকাশ করছি বিনম্র শ্রদ্ধা। আপনারা সবাই জানেন, বহু বিখ্যাত মানুষের পৈতৃক ভিটা বা জন্মস্থান মুন্সিগঞ্জ, বিক্রমপুর। স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক ভিটা বিক্রমপুরের রাড়িখাল গ্রামে। আমার বাবা প্রথাবিরোধী লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদ সেই রাড়িখালেরই সন্তান। হুমায়ুন আজাদ তার লিখিত ফুলের গন্ধে ঘুম আসে না বইয়ে একটি চ্যাপ্টারে লিখেছেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও উদ্ভিদবিদ স্যার জগদীশচন্দ্র বসুকে স্মরণ করে। তার সেই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা লাইন পড়ছি। ওই বাড়িটি কার বাবা, ওই বাড়িটি কার, ওই বাড়িটা জগদীশচন্দ্র বসুর। ছোটবেলায় আমার এক পাঠ্য বইয়ে ছিল ওপরের আকুল প্রশ্ন ও উত্তরটি। জগদীশচন্দ্র বসু, জগদীশচন্দ্র বসু, জেসি বোস। তার কথা ওই বই পড়ার অনেক আগেই জেনে গেছি আমি। রাড়িখালের সবাই তো তার কথা বলে, কেউ দেখেনি তাকে, শুধু তার নাম শুনেছে। আর শুনেছে তিনি জন্মেছিলেন আমাদের গায়ে রাড়িখালে ওই বাড়িটায়, যেটি এখন গাছের জঙ্গলে ঢাকা। যে বাড়ির দক্ষিণে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে কয়েকটি মেঘলা তাল গাছ, যে বাড়ির গাছপালা নিবিড় জঙ্গলের মাঝে মাঝে একটি পুরনো ইট খসে পড়া দালান, ওই বাড়িতে জন্মেছিলেন তিনি। ওই বাড়িতে পড়েছিল তার শিশু পা, ওই বাড়িটি তার, ওই বাড়িটি রাড়িখাল, তাই ধন্য রাড়িখাল। তাই তো তার নাম নেয় মাঠে রাখার ঘরের বই, বড়রা ছোটরা। তার নাম নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের স্কুল, স্যার জেসি বোস ইনস্টিটিউশন। ওই স্কুলে পড়ি আমরা। তার নামের ছোঁয়া লাগে আমাদের গায়ে। এক যে ছিল রাজা শুনলে যতটুকু শিহরণ লাগে, তার চেয়ে অনেক বেশি শিহরণ লাগে তার নাম শুনলে। তিনি আমাদের রূপকথার যুবরাজ। তিনি জানতেন গাছের প্রাণ আছে। তিনি প্রথম আবিষ্কার করেছিলেন গাছের প্রাণ আছে, গাছেরা কাঁদে যেমন কাঁদে মানুষ, গাছেরা হাসে যেমন হাসে মানুষ। একথা বলতো আমাদের গায়ের লোকেরা বিভোর হয়ে, শুনে আমরা বিভোর হয়ে যেতাম। গাছের প্রাণ আছে একথা জানতে পারেনি পৃথিবীর আর কেউ। সবার আগে জেনেছেন তিনি, যার জন্ম হয়েছিল আমাদের গায়ে। কিরকম একটা শিহরণ পুলক ঘোর যে বয়ে যেত শরীর মনের শিরা উপশিরা বেয়ে। গাছ কাঁদে, কতদিন তো তাকিয়ে থেকেছি গাছের কাঁদো কাঁদো মুখ দেখার জন্য। মাঝরাতে কান পেতে দেখেছি গাছের কান্না শোনার জন্য। মনে হতো এই বুঝে কেঁদে উঠল দাদার কবরের করিফুল গাছের ঝোপটি। গাছের খিলখিল হাসি শোনার জন্য ঘোরাফেরা করেছি কতদিন কত গাছের চারপাশে। আমাদের গ্রাম ভালোবাসত তাকে, তাকে নিয়ে কত গর্ব আর গৌরব আমাদের গ্রামের। স্যার জগদীশচন্দ্র বসুর প্রতি রইল গভীর শ্রদ্ধা। ধন্যবাদ।